লকডাউনের জন্য আমাদের ক্লাসগুলো সব বন্ধ হয়ে যায়। আমাদের একটা সামান্য প্রচেষ্টা, আশা করি সবার উপকার হবে। আমরা আজকে ক্লাস 10-এর জিওগ্রাফির একটা সহজ পার্ট বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এটা সম্পর্কে আলোচনা করব। পৃথিবীকে ঘিরে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত রয়েছে এই রকম একটি বাতাসের বা বায়ুর চাদর, এটাই বায়ুমণ্ডল। ভূপৃষ্ঠের উপরে যে গ্যাসের আবরণ রয়েছে, এক কথায় তাকেই বায়ুমণ্ডল বলে। গ্যাস বলতে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প এর অন্তর্গত। এবং এই যে গ্যাসীয় পদার্থের একটা আস্তরণ পৃথিবীকে চাদরের মতো ঘিরে রয়েছে, এটা প্রকৃতপক্ষে মাধ্যাকর্ষণ শক্তির ফলে এটা রয়েছে। বায়ুমণ্ডল ঠিক এইভাবেই চাদরের মতো বেষ্টন করে আছে। বায়ুমণ্ডলে যে বিভিন্ন গ্যাস বা পদার্থগুলো রয়েছে, তাদের অনুপাত, তাদের রাসায়নিক গঠন, তাদের ঘনত্ব ইত্যাদির উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো হোমোস্ফিয়ার আর একটা হলো হেটেরোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে মানে একদম জিরো, যেখানে সমুদ্র তলের উচ্চতা, সেখান থেকে 90 কিলোমিটার পর্যন্ত বলা হয় হোমোস্ফিয়ার, কারণ এখানে পদার্থগুলো ঘনত্ব, অনুপাত এগুলো একই রকম থাকে। এবং তার উপরে 90 থেকে যতটা উপরে বায়ুমণ্ডলের বিস্তার রয়েছে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত, এই সমস্ত জায়গাটাকে বলা হয় হেটারোস্ফিয়ার, কারণ এটায় বায়ুমণ্ডলের যে সমস্ত পদার্থগুলো থাকে সেই পদার্থগুলোর মধ্যে রাসায়নিক ঘনত্ব, তাদের অনুপাত এগুলো ভিন্ন ভিন্ন হয়। কিন্তু বায়ুমণ্ডলকে ভূবিজ্ঞানীরা বা আবহাওয়া বিজ্ঞানীরা প্রধানত 6টি ভাগে ভাগ করেছেন, উচ্চতা এবং তাদের রাসায়নিক ঘনত্ব অনুযায়ী ভাগ করেছেন। এবং 6টি ভাগ হলো: এক, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। কোনো কোনো ক্ষেত্রে বায়ুমণ্ডলের স্তরকে 5টি এবং কোনো কোনো ক্ষেত্রে 6টি ভাগে দেখানো হয়েছে। আমরা 6টি স্তর হিসাবে আলোচনা করছি: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এই ছবিতে দেখা যাচ্ছে স্তরগুলি নিচের দিক থেকে কিভাবে সজ্জিত রয়েছে: ট্রোপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, এক্সো, ম্যাগনেটো। এই 6টি ভাগ এর মধ্যে আমরা প্রথমে জানব ট্রোপোস্ফিয়ার সম্পর্কে। ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, যেটা ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 8 থেকে 18 কিলোমিটার পর্যন্ত এর উচ্চতা দেখা যায়। এবং যেটা নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের শেষ সীমা, অর্থাৎ যাকে বলা হয় ট্রোপোপোজ, সেই জায়গাটা হলো 18 কিলোমিটার। আর মেরু অঞ্চলে এটা ট্রোপোপোজের উচ্চতা বা ট্রোপোস্ফিয়ারের শেষ সীমা হলো 8 কিলোমিটার। এবং ট্রোপোপোজ বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর, কারণ এই স্তরে রয়েছে বায়ুমণ্ডলের সমস্ত উপাদানের 90% এখানে রয়েছে। 90% বলতে কি, জলীয় বাষ্প রয়েছে, বিভিন্ন গ্যাস রয়েছে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সমস্ত গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে, অর্থাৎ 90% পরিমাণে এখানে রয়েছে, যার জন্য এই স্তরের গুরুত্ব সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি গুরুত্ব এই স্তরের এই কারণে, কারণ এখানে জলীয় বাষ্প সবচেয়ে বেশি থাকে। আর জলীয় বাষ্প থাকার কারণে যেটা হয়, বায়ুমণ্ডলের মধ্যে মেঘ তৈরি হয়, মেঘ থেকে ঝড়, বৃষ্টি, অর্থাৎ আবহিক গোলযোগটা এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে দেখা যায়। আর আবহিক গোলযোগের দেখার কারণে এই স্তরকে আমরা ক্ষুব্ধ মণ্ডল নামে ডাকি। তো ট্রোপোস্ফিয়ারের মধ্যে যেমন যে উপাদানগুলো রয়েছে বায়ুমণ্ডলে, যেমন জলীয় বাষ্প রয়েছে একটা, আবার নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, এগুলো একটা শতাংশ আমাদের একটু মনে রাখতে হবে। যেমন নাইট্রোজেনের পরিমাণ 78.08%, অক্সিজেনের পরিমাণ 20.95%, এছাড়া আর্গন রয়েছে 0.93%।
এবং অন্যান্যদের মধ্যে রয়েছে 0.04%। এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে ইত্যাদি অনেক গ্যাসীয় উপাদানগুলো রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ট্রপোস্ফিয়ারে এই উপাদানগুলির পরিমাণটা সবচেয়ে বেশি, অর্থাৎ 90%। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, হিলিয়াম, নিয়ন ইত্যাদি। আমরা দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হলো শান্ত মণ্ডল। শান্ত এই কারণে, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে জলীয় বাষ্প সহ অন্যান্য বায়বীয় পদার্থের পরিমাণ কম। বিশেষ করে জলীয় বাষ্প থাকে না বললেই চলে এমন, যার ফলে এখানে মেঘ সৃষ্টি হয় না, ঝড় বৃষ্টি সৃষ্টি হয় না, অর্থাৎ অর্থাৎ ঝঞ্ঝা সৃষ্টি হয় না। যে কারণে স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে যে প্লেনটা চালানো হয় সেটা খুব সহজে চলে যেতে পারে বাধাহীনভাবে। আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটা বিশেষ দিক রয়েছে, সেটা হলো বায়ুমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্যাস, ওজোন গ্যাস, সেটা এই স্তরের মধ্যে লক্ষ্য করা যায় এবং সেটা 30 থেকে 50 কিলোমিটার উচ্চতার মধ্যে। ওজোন গ্যাসটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ ওজোন আমাদের খুব উপকার করে। কিভাবে? সূর্যের থেকে যে আগত রশ্মি, তার মধ্যে একটা আছে অতি ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মি। সেটা যদি আমাদের পৃথিবীতে প্রবেশ করে, সরাসরি প্রবেশ করে, তাহলে আমাদের অনেক ক্ষতি হয়। যেমন ত্বকের ক্যান্সার, উদ্ভিদের ক্ষতি, অনেক ক্ষতি হয়। এবার ওজোন স্তরটা কি করে? ওই আল্ট্রাভায়োলেট রশ্মিকে ছেঁকে দেয়, অর্থাৎ ক্ষতিকারক দিকগুলো পৃথিবীতে বা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে না বা ট্রপোস্ফিয়ারে প্রবেশ করতে বাধা দেয়। আসলে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের এই ওজোন স্তরটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে বলা হয় স্ট্র্যাটোপোজ, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপরে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে কিভাবে ওজোন স্তর আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে এবং কিভাবে ছাতার মতো রক্ষা করে, ত্বকের ক্যান্সার, চোখের সমস্যা ইত্যাদি থেকে রক্ষা করে। এই ওজোন স্তরটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে বলা হয় স্ট্র্যাটোপোজ, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপরে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এখানে আমরা স্ট্র্যাটোস্ফিয়ার দেখতে পাই। আর একটা জিনিস কি, ট্রপোস্ফিয়ারে যেমন উষ্ণতা বৃদ্ধির সঙ্গে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যেত, কিন্তু এখানে তার বিপরীত হচ্ছে। এখানে উচ্চতা যত বাড়ছে তত উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে, বেড়ে এই স্ট্র্যাটোপজ অর্থাৎ 50 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা দাঁড়াচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যে ক্ষেত্রে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু উষ্ণতা কমতে কমতে -45 ডিগ্রিতে পৌঁছে গেছিল ট্রপোপজে। এবার আসি আমরা তৃতীয় স্তর, বায়ুমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর, মেসোস্ফিয়ার, যার বিস্তার 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত। এবং এইখানে উষ্ণতা অনেকটা কমে যায়। 80 কিলোমিটার উচ্চতা যেখানে মেসোপজ অর্থাৎ মেসোস্ফিয়ারের শেষ সীমা, সেখানে উষ্ণতা 60 থেকে 80 অর্থাৎ -60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দাঁড়ায়। এবং এই স্তরের খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা হলো বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। মহাকাশ থেকে যে উল্কা বা তারাগুলো পড়তে থাকে বা অ্যাস্ট্রয়েডগুলো পড়ে, সেইগুলো কি হয়, এই স্তরে এসে পুরো ছাই হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই স্তরে এক ধরনের বিশেষ মেঘ দেখা যায়, যে মেঘগুলোকে বলা হয় নাক্টিলুসেন্ট মেঘ। এবং আমরা চলে যাই তৃতীয় স্তরে, বায়ুমণ্ডলের চতুর্থ স্তর, যার নাম থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের অপর একটি নাম আছে আয়োনোস্ফিয়ার। কারণ থার্মোস্ফিয়ারে বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদানগুলো থাকে তারা সব আয়নিত অবস্থায় থাকে, আর আয়নিত অবস্থায় থাকার জন্য এই স্তরের নাম হয়েছে আয়োনোস্ফিয়ার। এই স্তরে কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যেমন মেরু প্রভাব যেটা দেখা যায় সুমেরু কুমেরুতে, সেটা কিন্তু আমাদের এই আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে সৃষ্টি হয়। এবং আরেকটা বিষয়, আমরা যে রেডিও শুনি অর্থাৎ বেতারে একটা তরঙ্গ থাকে, সেই তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসতে হয়।
আর সেই প্রতিফলিত হয়ে ফিরে আসাটা থার্মোস্ফিয়ারে ঘটে থাকে। এটা এই স্তরের খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর আরেকটা জিনিস হলো থার্মোস্ফিয়ার উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পায় এবং এর শেষ সীমা যেখানে থার্মোপজ নামে পরিচিত, সেখানে এর উষ্ণতা 1480 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। আর একটা জিনিস হলো থার্মোস্ফিয়ারের যে বিস্তার সেটা হলো 80 থেকে 400 কিলোমিটার পর্যন্ত। এবার আমরা চলে যাব নেক্সট 5 নাম্বার স্তর, যার নাম এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের বিস্তার হলো 400 থেকে 900 কিলোমিটার পর্যন্ত এবং এর শেষ সীমাকে বলা হয় এক্সোপোজ। এই স্তরের বিশেষ বৈশিষ্ট্য হলো এই স্তরে উষ্ণতা খুব দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে এবং এক্সোপোজে গিয়ে উষ্ণতা দাঁড়ায় 1650 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এবং এই স্তরে হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি কিছু গ্যাসের প্রাধান্য থাকে, অক্সিজেন বা ইত্যাদির অস্তিত্ব পাওয়া যায় না। এবং আমাদের সর্বশেষ স্তর, যার নাম হলো ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের একদম সবচেয়ে উপরের স্তর, যা 900 কিলোমিটার থেকে একদম যতটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল দেখা যায় আর কি, মোটামুটি 10,000 কিলোমিটার পর্যন্ত ধরা হয়। তো এই স্তরের নাম হলো ম্যাগনেটোস্ফিয়ার এবং এই স্তরে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উষ্ণতা তো দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকবে, সেই সঙ্গে এই স্তরকে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। ইলেকট্রন প্রোটনের এখানে দেখা যায় আয়নিত অবস্থায়। আর মোটামুটি বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাসটা সংক্ষিপ্তভাবে আলোচনা করলে এরকম জায়গায় গিয়ে দাঁড়ায়। এবং এখানে আরেকটা কথা যেটা বলতে হয়, তাপমাত্রার উপর ভিত্তি করে সমতাপ বা আইসোথার্মাল জোন নামে একটা অঞ্চল দেখা যায়। সেটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে যখন 80 কিলোমিটার উচ্চতা শুরু হচ্ছে, সে 80 কিলোমিটার থেকে 160 কিলোমিটার পর্যন্ত অঞ্চল, যেখানে উত্তাপ মোটামুটি একটা নর্মাল ভাবে থাকে, মানে খুব বেশি বাড়েও না বা কমেও না, স্বাভাবিকভাবে থাকে, অর্থাৎ তাপমাত্রা সমতার মধ্যে থাকে বলে এই অঞ্চলকে বলা হয় আইসোথার্মাল জোন। তোমাদের বাড়ির কাজে কয়েকটি প্রশ্ন থাকলো। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করো। উপাদানগুলি কী কী? ওজোন স্তর সম্পর্কে, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার সম্পর্কে, ট্রপোপজ, অ্যারোসল। কতগুলি শর্ট আলোচনা করা যাক। বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত? 10,000 কিলোমিটার। হোমোস্ফিয়ার বায়ুস্তরটি কত উচ্চতা পর্যন্ত? 90 কিলোমিটার পর্যন্ত। ইউরোস্ফিয়ার কত দূর বিস্তৃত? 90 থেকে 10,000 কিলোমিটার। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা কত? 18 কিলোমিটার নিরক্ষীয় অঞ্চলে। মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? 8 কিলোমিটার। নিরক্ষীয় অঞ্চলের উচ্চতা কত? 18 কিলোমিটার। ট্রপোপোজের অবস্থান বায়ুমণ্ডলের কোথায়? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার ও ট্রপোস্ফিয়ারের সংযোগস্থলে। হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর কোনটি? হাইড্রোজেন স্তর। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি? ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কোনটি? প্রধান গ্যাসীয় উপাদান হলো নাইট্রোজেন। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.9%। নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ কত? নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ 78.1%। কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত? 0.003%। পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা কোন স্তরে ঘটে? ট্রপোস্ফিয়ারে ঘটে। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কোন স্তরে দেখা যায়? ট্রপোস্ফিয়ারে। ওজোন গ্যাস কোন স্তরে রয়েছে? ওজোন গ্যাস রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলে। রেডিও তরঙ্গগুলি কোন স্তরে বাধা পেয়ে ফিরে আসে? আয়নোস্ফিয়ারে। আকাশকে নীল কেন দেখায়? বায়ুমণ্ডলের ধুলোকণার জন্য আকাশকে নীল দেখায়। জেট বিমানগুলি কোন স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ারের। বায়ুমণ্ডলের দূষণ পদার্থগুলি কোন স্তরে থাকে? ট্রপোস্ফিয়ারের মধ্যে থাকে। কোন স্তর সৌরতাপ শোষণ করে এবং তাপ বিকিরণে বাধা দেয়? জলীয় বাষ্পের ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে বাধা দেয় কোন স্তর? ওজোন স্তর। দশম শ্রেণীর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে মোটামুটি এইটুকু আলোচনায় ঠিক আছে। এ বিষয়ে আরেকটু বিস্তারিত একটু পড়ে জানলে সুবিধা হবে। তোমাদের কাছে বই থাকলে পড়তে পারো। আমি এই ভিডিওটির নিচে একটা ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, সেখানে একটা PDF দিয়ে দেবো, সেখানে কিছু লেখা থাকবে, সেটা তোমাদের সাহায্য করবে।
সবার অনেক ভালো হোক, সবাই খুব ভালো থাকো। লকডাউনের মধ্যে যতটা সম্ভব ঘরের বাইরে না যাওয়ার চেষ্টা করো, আর বাড়িতে বসে পড়াশোনা করো, সামনে মাধ্যমিক পরীক্ষা। তো সুতরাং ভালো রেজাল্ট করার জন্য বই পড়ার বিকল্প কিছু নেই। আর যেটা না বললেই নয়, আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার শ্রী বাদল মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় আমি এই ছোট্ট ভিডিওটি করার চেষ্টা করলাম। ভালো লাগলে পরবর্তীতে আরেকটু বড় অন্য সিলেবাসগুলো, অন্য বিষয়গুলো আনার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।